স্ত্রীকে নোটিশ পাঠিয়েছে। তো আমার স্ত্রীরা 4 ভাই বোন, ওর নোটিশে দিয়েছে যে ওরা 6 ভাই বোন বলে। আমার 5টা ছেলে, হ্যাঁ, আমাকে 3টে ছেলের নোটিশ পাঠিয়ে দিল যে আমার 6টা ছেলে। নোটিশে 5টা আছে, আমার বাবার সাথে আমার 50 বছরের বয়সের পার্থক্য দেখাচ্ছে। আচ্ছা, এটা কি সত্যি? না, সত্যি না। কারো কোনো অঙ্গুলি হেলনে করছে কোনো একটা রাজনৈতিক দলের, মানে- তারা যে বলে ফেলেছে 1.5 কোটি ভোটারকে বাদ দিতে হবে, রোহিঙ্গাকে বাদ দিতে হবে, তো রোহিঙ্গা এখন না থাকলে ওই রবীন্দ্রনাথের ভাষায় যে মরিয়াও প্রমাণ করিতে হবে যে উনি মরেন নাই। আপনারা বলেছিলেন প্রায় 1 কোটি বেশি নাম বাদ যাবে, দেখা যাচ্ছে বর্তমানে শুনানিতে ডাকা হচ্ছে। ধন্যবাদ। আপনারা বলেছিলেন 1 কোটির বেশি নাম বাদ যাবে, দেখা যাচ্ছে বর্তমানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা থেকে মানুষকে ডাকা হচ্ছে এবং মানুষ অনেকে মনে করছে যে যেহেতু আপনারা বলেছিলেন 1 কোটির বেশি নাম বাদ যাবে, কোথাও গেলে নির্বাচন কমিশন সেই টার্গেট করতেই এইভাবে হয়রানি। মানুষের কথা মনে হচ্ছে না, তো তৃণমূলপন্থী লোকেদের মনে হচ্ছে, আপনার মতো লোকেদের মনে হচ্ছে। ডিএনএন এর প্রশ্ন নাপসন্দ, প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা, তারপর আবার সাংবাদিক বৈঠকে প্রশ্ন করা হলে চটলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। আজকে তিনি সিঙ্গুরে আসেন, প্রথমে এই যে প্রস্তাবিত টাটার যে মাঠ যেখানে প্রধানমন্ত্রীর সভা হওয়ার কথা সেটা পরিদর্শন করেন। তারপর তিনি যান সাহানা এবং বেশ কয়েকটি এলাকা, সেখানে গিয়ে শ্রমিকদেরকে তিনি আমন্ত্রণ করেন সভায় আসার। তারপরে তিনি এই জায়গাতে চলে আসেন এবং এসে একটি সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকে প্রধানমন্ত্রী 17ই জানুয়ারি এবং 18ই জানুয়ারি বঙ্গে আসবেন, মালদায় কি করবেন, এই সিঙ্গুরের মাটি থেকে তিনি কি কি ঘোষণা করবেন, কি কি উদ্বোধন করবেন, সেই সব প্রসঙ্গ বলতে বলতে তারপর তিনি চলে আসেন এসআইআর প্রসঙ্গে। কারণ আমরা দেখেছি আজকে দীপক অধিকারী, তাকেও এই যে যুক্তিগত অসঙ্গতির কারণে তাকে ডাকা হয়েছিল, যেহেতু তার বাবার বা মায়ের নাম 2002 সালে নেই, সেই কারণে সেই প্রসঙ্গের রেস্টেরেই যখন আমরা প্রশ্ন করি যে এই যে যুক্তিগত অসঙ্গতি দেখিয়ে সাধারণ মানুষকে ডাকা হচ্ছে, সাধারণ মানুষ মনে করছে যে এটা একটা হয়রানি করা হচ্ছে। কারণ তারা যেমনটা শুনে এসছে বরাবরই বিজেপি নেতাদের মুখ থেকে যে প্রায় 1 কোটি নাম বাদ যেতে পারে এই এসআইআর প্রক্রিয়ায়, এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে সেখানে প্রায় 50 লক্ষেরও বেশি মানুষের নাম বাদ গেছে। সেগুলো মূলত মৃত, স্থানান্তরিত বা ডুপ্লিকেট ভোটার, সেই সমস্ত ক্ষেত্রে। তাহলে আর যে বাকি প্রায় আরও 50 লক্ষ নাম বাদ না গেলে তো 1 কোটি হবে না। সেক্ষেত্রে কি তাহলে বিজেপির যে টার্গেট বেঁধে দিয়েছে বা যে কথা বলে আসছে সেটাকে পূরণ করতেই কি নির্বাচন কমিশন এইভাবেই যুক্তিগত অসঙ্গতির কারণ দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি করছে বা ডেকে পাঠাচ্ছে? এই প্রশ্ন যখন কিন্তু করা হয় ডক্টর সুকান্ত মজুমদারকে, তিনি কিন্তু চটে যান। তিনি যেমনটা বলেন যে কাকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে তারা সেটা জানেন, এবং এসআইআর প্রক্রিয়ায় যদি একজনেরও নাম বাদ না যায় তাও কিন্তু বিজেপি এই নির্বাচনে জিতবে। ধন্যবাদ। আপনারা বলেছিলেন 1 কোটির বেশি নাম বাদ যাবে, দেখা যাচ্ছে বর্তমানে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিগত অসঙ্গতি দেখিয়ে মানুষকে ডাকা হচ্ছে এবং মানুষ অনেকেই মনে করছে যে যেহেতু আপনারা বলেছিলেন 1 কোটির বেশি নাম বাদ যাবে, কোথাও গেলে নির্বাচন কমিশন সেই টার্গেট পূরণ করতেই এইভাবে হয়রানি। মানুষের কথা মনে হচ্ছে না, তো তৃণমূলপন্থী লোকেদের মনে হচ্ছে, আপনার মতো লোকেদের মনে হচ্ছে। মানুষ সব জানে কাদেরকে ডাকা হচ্ছে, কেন ডাকা হচ্ছে, সবাই জানে। 1 কোটি পূরণ করার দরকার নেই। এসআইআর একটা নাম বাদ না গেলেও বিজেপি জিতবে। এবার আমি বলছি তো, বিজেপি একটা নামও যদি বাদ না যায় এসআইআর, তাও বিজেপি জিতবে। কিন্তু বাস্তবিকতা হচ্ছে এটা, সবার আগে বুঝুন, এই দেশের ভোটার লিস্টে যদি অন্য দেশের লোকেদের নাম ঢুকে থাকে, আগামী দিনে চরম বিপদ আপনার জন্য অপেক্ষা করছে। আপনার সাথে বাংলাদেশের দীপু দাসের যা হয়েছিল আপনার সাথে তাই হবে। মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস, চন্দন দাসের সাথে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আপনার হুগলির মানুষের সাথে হবে, আপনার সিঙ্গুরের মানুষের সাথে হবে। এটা হতে পারে না, কারণ এই পশ্চিমবঙ্গ তৈরির একটা উদ্দেশ্য ছিল, নাহলে তো পশ্চিমবঙ্গ তো থাকতোই না। পুরো বঙ্গ যাওয়ার কথা ছিল পাকিস্তানে, পশ্চিমবঙ্গ তৈরি হলো কেন? দরকারই ছিল না। তাহলে এটা তৈরি হয়েছিল হচ্ছে হিন্দু বাঙালির হোমল্যান্ড হিসেবে। সেখানে যদি হিন্দু বাঙালি সংখ্যালঘু হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গ থাকার কি? দিয়ে দিন পূর্ব পাকিস্তানে, বাংলাদেশে। দেব তিনি হিয়ারিং এ হাজিরা গেলেন এবং কাগজপত্র দেখিয়ে এলেন। এই যে এত বিদ্রোহ, এত কিছু, তৃণমূল সাংসদ হিয়ারিং, না সে তো, এটা অসুবিধার কি আছে? আমার সাথে দেবের দেখা হলে আমি জিজ্ঞেস করবো যে কি কি অসুবিধা হয়েছে তার এতে। এই যে একবার গিয়ে কাগজপত্র দেখাতে তার কি কি অসুবিধা হয়েছে, ক টাকা খরচ হয়েছে, এবং সেটা কি তিনি বিয়ার করতে পারেননি? মুখ্যমন্ত্রীর কাছ থেকে বা পার্টি থেকে নিতে হয়েছে বিল করে। আরে একটা এক্সারসাইজ চলছে দেশের ভোটার কারা, তাদের নাম ভোটার লিস্টে রাখার জন্য। দেব এই রাজ্যে এসেছে হচ্ছে 2010 সালে। তার আগে তার বাবা মা ও এবং দেব
মহারাষ্ট্রে থাকতো। তো স্বাভাবিক 2002-এর ভোটার লিস্টে তার বা তার বাবার নাম এখানে থাকবে না। তো তার জন্য যদি তাকে ডেকে পাঠায়, এতে এত চিৎকার চেঁচামেচি করার কি আছে? সে যাবে ইচ্ছে হলে, আর ভোট দেওয়ার ইচ্ছে না হলে যাবে না। সিম্পল ব্যাপার। তিনি যখন গেছেন তাহলে ওনার ভোট দেওয়ার ইচ্ছে আছে এবং ভোটে দাঁড়ানোর ইচ্ছে আছে। উনি যাবেন, গিয়ে বলবেন, চলে আসবেন। তো বিদ্রোহ তো শেষ হয়ে গেল সব। আমরা তো আগেই বলেছি সমস্ত বিদ্রোহ হচ্ছে লোক দেখানো বিদ্রোহ, লোক দেখানো বিদ্রোহ। এবং এদেরকে যদি বিনা ক্যামেরায় জিজ্ঞেস করেন, দেব হোক বা অন্য কেউ হোক বা দেবাংশু হোক, সবাই বলবে না না এইটুকু তো করাই যেতে পারে দেশের জন্য। আপনাকে দেশের একটা কাজের জন্য, এক্সারসাইজের জন্য আপনাকে একদিন যেতে হবে। তো ভোটের সময় কেন যান তাহলে? ওটাও তো টাইম নষ্ট। এইটুকু আমরা করতে পারবো না দেশের জন্য, যে একবার গিয়ে ভোটার লিস্টে নামটা আমার আছে, আমাকে কোশ্চেন করেছে, আমি সেই ডাউটটা দূর করে আসবো। আমাকেও তো ডাকতে পারে, আমার স্ত্রীকে ডাকতে পারে, তার নাম অন্য জায়গায় ছিল, যদি ম্যাচ করে যায় তাহলে হয়ে যাবে। আর যদি ম্যাচ না করে ডাকবে, অসুবিধা কি আছে? আগামী 18ই জানুয়ারি সিঙ্গুরের মাটিতে আপনাদেরকে আমি জানিয়েছি, আমরা জানিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পা রাখছেন। সেখানেও এই সিঙ্গুর, যেখানে বুক ফাটা দীর্ঘশ্বাস বাংলার মানুষের, অনেক দিনে 17 বছরের বুক ফাটা দীর্ঘশ্বাস আছে, সেখানে নৈরাজ্যের কারণে যেখান থেকে টাটাকে ছেড়ে যেতে হয়েছিল, এখান থেকেও তিনি অর্থাৎ উদ্বোধন করবেন 3টি অমৃত ভারত এক্সপ্রেস, একটি প্যাসেঞ্জার ট্রেন। হাওড়া থেকে দিল্লি আনন্দবিহার রুটে একটি অমৃত ভারত এক্সপ্রেস চলায় এর উপকার সিঙ্গুরবাসীও পাবেন। হুগলি তথা পশ্চিমবঙ্গের জন্য এই ট্রেনটি আমার মনে হয় এক যুগান্তকারী পদক্ষেপ। প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা 11:10 হাওড়া থেকে ছাড়বে এই এক্সপ্রেস ট্রেন এবং পরদিন ভোরবেলা 5:15 আনন্দবিহার স্টেশনে আপনি দিল্লিতে পৌঁছে যাবেন। দিল্লিতে যারা চিকিৎসা, ব্যবসা এইসব কাজে যান তাদের জন্য এই ট্রেনে অনেক উপকার হবে। ব্যান্ডেল জংশন, বর্ধমান জংশন, দুর্গাপুর এবং আসানসোল এই সমস্ত লোকেরাও এর উপকার পাবে। এছাড়াও এই ট্রেন ধানবাদ, গয়া এবং মুঘলসরাই অর্থাৎ দীনদয়াল উপাধ্যায় যে জংশন, বারাণসী, লখনৌ, বরেলির মতো বিশেষ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক শহরগুলোকে আমাদের কলকাতার সাথে, হাওড়া হুগলির সাথে যুক্ত করবে। এর লাভ পাবেন। সিঙ্গুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও উদ্বোধন করবেন মায়াপুর থেকে জয়রামবাটি, 2 ধর্মীয় স্থান। মায়াপুর হচ্ছে বৈষ্ণব তীর্থক্ষেত্র, আর জয়রামবাটি আপনারা জানেন ঠাকুরের জন্মস্থান। এবং সেই পর্যন্ত সেখানে আমাদের একটি লোকাল ট্রেন, প্যাসেঞ্জার ট্রেন হবে। কলকাতা সাঁতরাগাছি থেকে তাম্বারাম অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা হাওড়া আনন্দবিহার টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেস, কলকাতা শিয়ালদা বেনারস অমৃত ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন হবে। এবং মনে রাখবেন এই অমৃত ভারত ট্রেন হচ্ছে সেই ট্রেন যে ট্রেনের মধ্য দিয়ে কোভিড কালে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে অন্যান্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদেরকে ফেরত এনেছিলেন। ওটা ভারতবর্ষ জুড়ে করেছিলেন। তখন আমাদের বিরোধীরা, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়, এই ট্রেনের নাম দিয়েছিলেন করোনা এক্সপ্রেস। অর্থাৎ করোনা রুগীদেরকে, জীবাণুদেরকে মনে হয় মোদিজি নিয়ে আসছেন। এবং তখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল এমন করেছিল যেন মনে হচ্ছিল পারলে রেলের যে ট্র্যাক থাকে সেই ট্র্যাককে উপরে ফেলে দেবেন যাতে এই ট্রেনগুলো আসতে না পারে। যারা সেই ট্রেনকে করোনা এক্সপ্রেস নাম দিয়েছিল, আজকে মোদিজির ছোঁয়ায় সেই করোনা এক্সপ্রেস অমৃত ভারতে পরিণত হয়েছে, অমৃত ভারত স্লিপার। সেই কনসেপ্টটাই অমৃত ভারত স্লিপারে মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। অর্থাৎ করোনা থেকে অমৃত, এটা মোদির হাত দিয়ে হতে পারে। সেই নয় সিঙ্গুর, যেখানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সিঙ্গুরকে মরুভূমিতে পরিণত করেছেন, শিল্পের মরুভূমিতে পরিণত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। সেই সিঙ্গুর আগামী দিনে পশ্চিমবঙ্গের কাছে শিল্পলক্ষ্মী হবে, শিল্পলক্ষ্মী। এবং এই সিঙ্গুরকে দেখেই, সিঙ্গুরের শিল্পকে দেখেই গোটা পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট আসবে এবং যারা ইনভেস্টার তারা আসবেন, তারা এখানে তাদের ইনভেস্টমেন্ট করবে। এই ট্রেন, যে ট্রেনগুলোর কথা বললাম আগে, নর্মাল এই ট্রেনগুলো জানেন আপনারা 80-90 কিলোমিটারের দিকে দৌড়তো, এই স্পিডে দৌড়তো। 150 থেকে 160 কিলোমিটার বেগে এই ট্রেন দৌড়বে। এবং এই ট্রেনের সামনে এবং পেছনে দুটো করে ইঞ্জিন থাকবে। দুটো ইঞ্জিন থাকার ফলে স্পিড নেবে তাড়াতাড়ি, আবার যখন প্রয়োজন হবে সাডেন ব্রেক মারতে হবে তখন ব্রেকও করার ব্যবস্থা থাকবে। সুন্দর টয়লেট থেকে শুরু করে, অর্থাৎ স্লিপার শ্রেণীতে যে সুযোগ সুবিধা আমরা অনেক সময় পাই না, সেটা অমৃত ভারত স্লিপারের মধ্যে আমরা পাবো। এর সাথে সাথে পর্যটন, ব্যবসা এবং কর্মসংস্থান এই সমস্ত কিছুতে
আমরা এর উপকার পাবো এবং যাত্রা আমাদের জন্য অনেক নিরাপদ হবে। তাই এই 17 এবং 18 তারিখ এই 2 দিনের যে সভা, একটি মালদায় এবং একটি হচ্ছে এই সিঙ্গুরে, এই 2 জায়গাতে আমি মানুষকে করবদ্ধভাবে আবেদন জানাবো, আপনারা আসুন। বাংলার উন্নয়নের কাণ্ডারি যিনি আগামী দিনে হবেন, যার নেতৃত্বে বাংলার উন্নয়ন হবে, সেই নরেন্দ্র মোদী আপনাদের সামনে আসছেন তার বক্তব্য রাখার জন্য, তার আগামী দিনের প্ল্যানিং জানার জন্য এবং বাংলাকে সোনার বাংলা বানানোর জন্য যা করা দরকার মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সেই বার্তা দিতে এসছেন যে তিনি সেই সোনার বাংলা তৈরির জন্য করবেন। প্রথমবারই আমরা যখন প্রশ্ন করতে গেছিলাম, আপনারা দেখেছেন সেই ছবি, তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তারপর আবার একই প্রশ্ন যখন করা হয় সাংবাদিক বৈঠকে, তখন স্বভাবতই তিনি চটে যান। তবে আমরা সরাসরি বলতে চাই ডক্টর সুকান্ত মজুমদারকে, আমরা বিজেপির টাকায় বিক্রি হয়ে যাওয়া মিডিয়া নয়। আমরা দর্শকদের জন্য আমাদের ভিডিও দর্শকরা দেখে বলে তাদের কার্যত সহযোগিতায় আমাদের চ্যানেল চলে। সেক্ষেত্রে আপনার এই প্রশ্ন ভালো লাগলো কি না লাগলো সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। সাধারণ মানুষের সমস্যার কথা আমরা অবশ্যই তুলে ধরবো এবং সাধারণ মানুষের সমস্যার প্রশ্ন অবশ্যই আপনাদেরকে এভাবেই আমরা করে যাব। কি বলবেন দর্শক এই বিষয় নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন কমেন্ট বক্সে। আর এরকমই আরও ভিডিও দেখতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।